প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজ আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম দুটি অধ্যায়ের উপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। দেখো, প্রথমে যে অধ্যায়টা সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানটা কেন পড়ব, কেন আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে জানা প্রয়োজন, বা হিসাব বিজ্ঞান পাঠ্য বিষয়টার দরকার আসলে কি, সে সম্পর্কে জানতে গেলে প্রথমেই যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান হচ্ছে মূলত এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র আসলে পড়লে বা যে শাস্ত্র পাঠ করলে পরে তুমি জানতে পারবে তোমার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো সম্পর্কে। তুমি জানতে পারবে সেগুলো শ্রেণীবদ্ধ আকারে বা শ্রেণীবিন্যাস আকারে সেটাকে লিপিবদ্ধ করার নিয়ম, পদ্ধতি বা কৌশল, এবং এটা কেন কি জন্য, যাতে করে তোমার প্রতিষ্ঠানের মালিক পক্ষ একটি নির্দিষ্ট সময় শেষে যখন তোমার কাছে হিসাবের তথ্য সম্পর্কে জানতে চাইবে, তখন তাদের কাছে যাতে করে তুমি তোমার সেই হিসাবের যে হিসাবটা যে লিপিবদ্ধ করেছো সেটার যে ফলাফল সেটা তাদের কাছে দিতে পারবে। কি পরিমাণে লাভ হয়েছে, কি পরিমাণে ক্ষতি হয়েছে, বা আদৌ এবছর লাভ ক্ষতি হয়েছে কিনা, এটা তুমি তোমার প্রতিষ্ঠানের কাছে দিতে পারো। সেজন্যই আমাদের হিসাব শাস্ত্র ও হিসাব বিজ্ঞানটি পড়া প্রয়োজন। তো দেখো, এখানে বলা আছে হিসাব বিজ্ঞান কি। এটার সংজ্ঞা তোমরা লিখে নাও যে কি বলা আছে: যে শাস্ত্র পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল নিরূপণ করা যায়, তাকে আমরা হিসাব বিজ্ঞান বলবো। তাহলে যদি আরেকবার আমি রিপিট করি, দেখো কি হয়। যে শাস্ত্র পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী কি হতে হবে? অবশ্যই আর্থিক কার্যাবলী হতে হবে, টাকা পয়সা সম্পৃক্ত, হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল আমরা নিরূপণ করতে পারি, তাকে আমরা কি বলবো? হিসাব বিজ্ঞান বলবো। চলো দেখে নেওয়া যাক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায় বা কত সালে এটার উৎপত্তি হয়েছে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে 1494 সালে। যে ভদ্রলোক এটা এই দুতরফা দাখিলা পদ্ধতি বা হিসাব লিপিবদ্ধ করার কৌশল আবিষ্কার করেছিলেন, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে লুকা প্যাসিওলি। তিনি ছিলেন একজন গণিতবিদ। তিনি 1494 সালে একটি বই লেখেন। বইটির নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে বোর্ডে কিন্তু লিখে দিয়েছি সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। এই বইটিতে উনি মূলত হিসাব বিজ্ঞানের মূলনীতি সম্পর্কে আলোচনা করেন। সেখানে একটি বিষয় আছে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। সেখান থেকেই মূলত এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি, বা সেটা পরবর্তীতে এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকেই আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে পারি। চলো এবার দেখা যাক হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। আমরা যে হিসাবটা সংরক্ষণ করব বা হিসাবটাকে যে লিপিবদ্ধ করব, সেটা ব্যবহারটা আসলে কারা করবে বা সেটা কাদের জন্য সংরক্ষণ করা প্রয়োজন। হিসাব তথ্যের ব্যবহারকারীকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল ইউজার বা অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার বা বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীর ভিতরে আছে মালিক পক্ষ, অর্থাৎ মালিক পক্ষ সবসময় তার প্রতিষ্ঠানের কি পরিমাণ ব্যয় হয়েছিল, সেটার দ্বারা সে কি পরিমাণ সারা বছর বা হিসাবকাল শেষে সে কি পরিমাণ আয় করলো এই সম্পর্কে জানতে চায়। তো তাদেরকে আমরা বলতে পারি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে আসো হিসাবের বাহ্যিক ব্যবহারকারী কারা। প্রতিষ্ঠানের বাইরে কারা কারা আছে যারা হিসাবের, তোমার প্রতিষ্ঠানের হিসাব যে তুমি সংরক্ষণ করেছো সেটা ব্যবহার করবে, তারা কারা? ঋণ প্রদানকারী সংস্থা। তোমার যদি ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সেই ঋণ দানকারী প্রতিষ্ঠান অবশ্যই তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চাইবে, কারণ তোমার ঋণ গ্রহণ করলেই তো হবে না, ঋণটা তুমি পরিশোধ করতে পারো কিনা সঠিক সময়ে সে সম্পর্কে ঋণ প্রদানকারী সংস্থা নিশ্চিত হতে চায়। তো সেজন্য তাদেরকে তাদের এই তোমার হিসাব তথ্যটা সম্পর্কে জানা দরকার।
এরপরে আছে সরকার। সরকার তোমার হিসাবের তথ্যটা কেন চাইবে? কারণ তুমি সঠিকভাবে ট্যাক্স, শুল্ক, কর এগুলো পরিশোধ করছো কিনা, বিভিন্ন প্রয়োজনে সরকারের কাজে তোমার এই হিসাবের তথ্যটা তার জানা দরকার। এরপরে আছে পাওনাদার। আমরা প্রায়শই ঋণ গ্রহণ করে থাকি, যার কাছ থেকে ঋণ নেই, যে আমাদের কাছে টাকা পয়সা পাবে তাকে আমরা পাওনাদার বলে থাকি। তো সেই পাওনাদার তোমার টাকা পয়সা পরিশোধ করার ক্ষমতা আছে কিনা, তুমি কেন দিচ্ছ না, বা এসব এই বিষয়টা সম্পর্কে সে অবগত হওয়ার জন্য তার তোমার হিসাব তথ্যটা জানা দরকার। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, যারা প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত কর্মকর্তা কর্মচারী, তাদের তো অবশ্যই প্রতিষ্ঠানের সারা বছরের বা নির্দিষ্ট সময়ে সেই হিসাবের তথ্যটা জানা দরকার। সেজন্যই তোমার প্রতিষ্ঠান বা ব্যক্তি হিসেবে তুমিও তোমার স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য, তোমার আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে মেলানোর জন্য হিসাব রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এবার আমি যে অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন, ইংরেজিতে যেটাকে বলে ট্রানজাকশন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে প্রতিদিন নানা ধরনের লেনদেন করে থাকি। লেনদেন শব্দের অর্থটাকে আক্ষরিক অর্থে বলতে গেলে আদান প্রদান। দেখো, আমাদের ব্যক্তি জীবনে যা কিছু ঘটে তার প্রত্যেকটিকেই কিন্তু আমরা ঘটনা নামে অভিহিত করতে পারি। ঘটনা, যেমন আমি সকালে বাজারে গেলাম, এটা একটা ঘটনা। বাজার থেকে 1000 টাকার মাছ ক্রয় করলাম, এটা একটা ঘটনা। এরকম বহুবিধ ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। যে সমস্ত ঘটনার সাথে আমাদের আর্থিক অবস্থা জড়িত সেগুলোকে আমরা লেনদেন বলতে পারি। তবে সেক্ষেত্রে আবার কয়েকটা বৈশিষ্ট্যের উপর অবশ্যই নজর রাখতে হবে। যেমন মনে করো, তুমি যদি, আমি যে সকালে বললাম 1000 টাকার মাছ কিনে নিয়ে আসলাম, এই 1000 টাকার মাছ কিনে নিয়ে আসার পরে আমি যদি আমার ছোট ভাইকে এমনিতেই অর্ধেকটা মাছ দিয়ে দিই, সেক্ষেত্রে সেটাকে আমরা লেনদেন বলবো না, কারণ তার থেকে আমি কিন্তু টাকা নেইনি। এটা শুধুমাত্র একটি ঘটনা নামে আমরা বলতে পারি, এটাকে আমরা লেনদেন বলবো না। লেনদেন হতে গেলে কয়েকটি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে ঘটনাটি। তোমার যে ঘটনাটাকে তুমি লেনদেন বলবে সেটার কয়েকটা বৈশিষ্ট্য প্রধান, তার ভিতরে অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা থাকতে হবে। যে একটা জিনিসের দাম আমরা নির্ধারণ করে থাকি, 100 টাকার জিনিস, 500 টাকার জিনিস, প্রত্যেকটাই কি টাকার অঙ্কে পরিমাপযোগ্য। একটা নির্দিষ্ট পরিমাণের জন্য একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করা থাকবে। এবার আছে আর্থিক অবস্থার পরিবর্তন। তুমি কাউকে টাকা দিলে, যদি তুমি কোনো জিনিস ক্রয় করতে যাও, সেক্ষেত্রে তুমি বিক্রেতাকে যে টাকাটা দিবে সেটা তোমার থেকে কমে যাবে এবং বিক্রেতার সেই পরিমাণ টাকা বেড়ে যাবে। অর্থাৎ তুমি যদি 100 টাকার জিনিস ক্রয় করো, তাহলে তোমার আর্থিক অবস্থার কতটুকু পরিবর্তন হলো? 100 টাকা। তোমার থেকে 100 টাকা কমে যাবে এবং ওই বিক্রেতার কিন্তু 100 টাকা বেড়ে যাবে। তাহলে দুইজনের কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হলো। প্রথমত তোমার 100 টাকা কমে যাচ্ছে, তুমি আর্থিকভাবে 100 টাকা তোমার কমে যাচ্ছে, আর কি বিক্রেতার কি 100 টাকা বেড়ে যাচ্ছে। এবার আসে দ্বৈত সত্তা। দুটি পক্ষ থাকতে হবে। অর্থাৎ তুমি এবং কে, যার সাথে তোমার এই লেনদেনটা হচ্ছে, দুটি পক্ষ থাকতে হবে। এবং প্রত্যেকটা লেনদেনেই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে। হিসাব সমীকরণটা কি সে সম্পর্কে এখন বলবো। এই যে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে। সমীকরণ, আমরা সমীকরণ সম্পর্কে জানি না। যেমন ধরো, আমি এখানে লিখলাম 10 = 5 + 3। এই সমীকরণটা কি সঠিক হবে? 10 = 4 + 6। এই সমীকরণটা সঠিক হবে? তাহলে দেখো, 10 = 5 + 3, এই সমীকরণটা কিন্তু সঠিক নয়। কারণ এর বাম দিকে, সমীকরণের বাম দিক, সমানের বাম দিকে তোমার 10 আছে, কিন্তু ডান দিকে কিন্তু 10 নেই। তাহলে এই সমীকরণটা সঠিক নয়। এখানে 10 = 4 + 6 বা 6 + 4, অর্থাৎ সমীকরণের বাম দিক এবং সমীকরণের ডান দিক উভয়ের যোগফল সমান হতে হবে। তেমনিভাবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও একটি হিসাব সমীকরণ আছে। সেই সমীকরণটি সম্পর্কে আমরা এখন
জানবো। খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। এখন আমরা জানবো কি হিসাব সমীকরণ। দেখো আমি লিখে ফেললাম হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণ হচ্ছে a ইকুয়ালস টু l প্লাস ই। এ দ্বারা কি বোঝাচ্ছে? সম্পদ। এল দ্বারা কি বোঝাচ্ছে? লায়াবিলিটিস বা দায়। এ হচ্ছে অ্যাসেটস বা সম্পদ, এল হচ্ছে লায়াবিলিটিস বা দায়। ই দ্বারা কি বোঝাবে? ইকুইটি, মালিকানা সত্ত্ব। তাহলে যদি তুমি এটাকে বাংলায় লেখো, বাংলায় লিখলে কি হবে? সম্পদ ইকুয়াল টু, বাংলায় যদি আমরা লিখি সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই সমীকরণটাকে সবসময় প্রভাবিত করবে। অর্থাৎ তোমার যে কোনো একটা লেনদেন হলে পরেই এই সমীকরণে আমরা দেখবো যে কিরকম প্রভাব বিস্তার করে। প্রতিষ্ঠানের লক্ষ্য সম্পদ অর্জন। সেই সম্পদ সে নিজের টাকা দিয়ে অর্জন করতে পারে, যেটাকে আমরা বলে থাকবো মালিকানা সত্ত্ব, অথবা সে তৃতীয় পক্ষের কাছ থেকে ধার দেনা করে ঋণ নিয়ে সে তার সেই সম্পদটা অর্জন করতে পারে। তাহলে আমরা যদি স্পেসিফিকলি বলতে যাই সম্পদ কি? সম্পদ হচ্ছে, সম্পদ বলতে বোঝায় সেই জিনিস যেটা ব্যবসায়ের মালিকানাধীন বা ব্যক্তিকেন্দ্রিক বা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে এবং সেটা কি পরবর্তীতে মুনাফা অর্জনের কাজে ব্যবহার হয়। যেমন সম্পদ বলতে আমরা বোঝাতে পারি দালান কোঠা বা তারপরে যন্ত্রপাতি, আসবাবপত্র। এগুলো কি ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবহার করে। তার কেন ব্যবহার করে? এগুলোর উদ্দেশ্যটা কি? এগুলো সে ইউজ করে মুনাফা অর্জনের কাজে ব্যবহার করছে, তাই না? এরপর আছে দায়। দায়টা কি? আমি যদি কারো কাছে আমার প্রতিষ্ঠান ধরো কারো কাছ থেকে টাকা ধার নিল বা সে কি করলো, কারো কাছ থেকে বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করলো, তাহলে তার কাছে কি আমি দায়বদ্ধ আছি। তাহলে দায় বলতে আসলে বোঝাবে কি? তাহলে একটা ব্যবসায়ের সীমাবদ্ধতা বা দায়বদ্ধতা। সেটা কি একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই সেই দায়ের টাকাটাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ এই যে আমার সম্পদ, এই সম্পদের উপর তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি, আমার ব্যবসায়ের বাইরে অন্য পক্ষের যে দাবি সম্পদের উপরে, সেটাকে আমরা বলে থাকবো কি দায়। এরপরে আসো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বটা বুঝতে গেলে আবার একটু সমীকরণটাকে বৃদ্ধি করতে হবে। অর্থাৎ এই হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপ আছে। সেই বর্ধিত রূপটা এখন দেখাচ্ছি তোমাদের। দেখো আমি কি বলেছিলাম যে আমাদের হিসাব সমীকরণ a ইকুয়াল টু l প্লাস ই। এখন আমি সেটাকে কি করলাম? হিসাব সমীকরণের বর্ধিত রূপ a ইকুয়াল টু l প্লাস সি প্লাস আর মাইনাস ex মাইনাস ডি। দেখো সি দ্বারা কি বোঝাবে? এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় অ্যাসেটস, যেটা তোমরা আগেই লিখে নিয়েছো। এল দ্বারা বোঝায় লায়াবিলিটিস বা দায়, এটাও আগে বলা হয়েছে। সি দ্বারা কি বোঝাবে? ক্যাপিটাল বা মূলধন। আর দ্বারা কি বোঝাবে? রেভিনিউ বা আয়। ইএক্স দ্বারা কি বোঝাবে? এক্সপেন্স বা ব্যয়। ডি দ্বারা কি বোঝাবে? ড্রয়িংস বা উত্তোলন। এবার আসো দুইটা জিনিসের দ্বারা মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। দুইটা জিনিসের দ্বারা মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। সেই দুটো জিনিস কি? একটা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, আর একটা হচ্ছে রেভিনিউ বা আয়। দুইটা জিনিসের দ্বারা মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। একটা হচ্ছে ইএক্স অর্থাৎ এক্সপেন্স বা ব্যয়, আর একটা হচ্ছে ডি অর্থাৎ ড্রয়িংস বা উত্তোলন। তাহলে দেখো আমি যে দুটো জিনিসের দ্বারা মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে সে দুটোর আগে কি চিহ্ন দিতে পারি? এখানে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে। প্লাস দ্বারা কি বোঝাবে? বৃদ্ধি বা বাড়া। তাহলে আমরা দুইটা জিনিসের দ্বারা মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ছে। একটা হচ্ছে মূলধন এবং আয়। এই দুইটার আগে আছে প্লাস। এই দুইটা হলে পরে যে কোনো লেনদেনের দ্বারা যদি মালিকের মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় অথবা ব্যবসায়ের আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সেই দুটোর দ্বারা আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। এবং যে দুটো দ্বারা মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে কি কি? একটা হচ্ছে এক্সপেন্স বা ব্যয়, আর একটা হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। এই দুটোর আগে দেখো সমীকরণে আমি কোন চিহ্ন ব্যবহার করা হয়েছে? মাইনাস চিহ্ন। তার মানে ব্যয় হলে পরে, প্রতিষ্ঠানের যে কোনো প্রকার ব্যয় হলে পরে বা মালিক যদি তার প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত প্রয়োজনে কোনো অর্থ খরচ করেন
তাহলে তোমার কি হবে, সেই প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে বা কমে যাবে। তাহলে যদি আবার একটু জিনিসটা আমি রিভিশন করি বা বলি তোমাদেরকে, তাহলে কি হয়, আমার হিসাব সমীকরণ হচ্ছে a ইকুয়াল টু এল প্লাস ই। হিসাব সমীকরণের বর্ধিত রূপটা হচ্ছে a ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, যেখানে a দ্বারা বোঝাচ্ছে অ্যাসেটস, এল দ্বারা বোঝাচ্ছে দায়, সি দ্বারা ক্যাপিটাল মূলধন, আর দ্বারা রেভিনিউ বা আয়, ইএক্স দ্বারা এক্সপেন্স বা ব্যয়, এবং ডি দ্বারা ড্রয়িংস বা উত্তোলন। দুইটা জিনিসের দ্বারা আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ছে। কি কি সেই দুটো জিনিস? একটা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, রেভিনিউ বা আয়, এক্সপেন্স। আর দুইটা জিনিসের দ্বারা মালিকানা সত্ত্ব কমবে। কি সে দুইটা? একটা হচ্ছে এক্সপেন্স বা ব্যয়, আর একটা হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে এই অধ্যায়ের আরো ডিটেলস আলোচনা করব। এখন যে পর্যন্ত তোমরা শিখলে সমীকরণ, আমি কি কি আজকে আলোচনা করলাম। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, সেখানে তুমি জেনেছো হিসাব বিজ্ঞান উৎপত্তি, ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব তথ্যের ব্যবহারকারী। দ্বিতীয় আমি আলোচনা করলাম লেনদেন অধ্যায় থেকে লেনদেন কাকে বলে, কোন কোন ঘটনাকে আমরা লেনদেন বলবো, লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি, হিসাব সমীকরণ, হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এই জিনিসগুলো তোমরা বাসায় চর্চা করবে। ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিয়ে তুমি পাস দিয়ে দিয়ে একটু সময় পরে পরে এগুলো শুনতে পারো বা রিপিট করে করে বারবার শুনতে পারো। ফলে কি হবে, তোমার এই অধ্যায় দুটি সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা হবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করব হিসাব সমীকরণের প্রভাবটা দেখানোর জন্য। লেনদেন থেকে আমরা হিসাব সমীকরণে কিভাবে প্রভাবটা দেখাবো বা কিভাবে হিসাব সমীকরণের প্রভাবটা লিপিবদ্ধ করব, সেটা আগামী ক্লাসে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার ফেসবুকে নোটিফিকেশন গুলো ফলো করতে থাকো, আমার ইউটিউব লিংক থেকে দেখতে থাকো। তো আজকে এ পর্যন্তই। তোমাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সকলেই বাসা অবস্থান করবে, বাসা থেকে বের হবে না একান্ত প্রয়োজন ছাড়া। যদিও তোমাদের প্রয়োজন খুব সীমিতই আছে, যে প্রয়োজনটুকু আছে বাবা মা বড় ভাই বোনদেরকে বলবে, তারা সেটা করে দিবে। তোমরা সর্বক্ষণ বাসা অবস্থান করবে, একটু পর পরে হাত ধুবে, যেটা টিভিতে পেপার পত্রিকায় বলা হচ্ছে। তারপরে তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এবং বিনা প্রয়োজনের বাইরে তোমরা অবশ্যই বাইরে ঘোরাফেরা করবে না, বাসায় বসে সারাক্ষণ বইপত্র পড়বে এবং নামাজ পড়বে, রোজা রাখার চেষ্টা করবে। আজকে তোমাদের জন্য আমার অনলাইন ক্লাসের পাঠদান এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।